দেখো তেজস্ক্রিয় পদার্থকে যখন আমরা এরকম একটা লেড লেড ধাতুর একটা গর্তের মধ্যে রাখলাম, লেড ধাতুর গর্তে রাখা হয়েছে, এই গর্তের মধ্যে তেজস্ক্রিয় পদার্থটাকে রাখা হচ্ছে। এইখানে তেজস্ক্রিয় পদার্থ এখানে রাখলাম, এরপরে এইখান থেকে এই বের হওয়ার মতো জায়গায় রাখা হচ্ছে এই জায়গাটা, শুধু মানে রশ্মিটা অনেক জায়গা দিয়ে বের হইতে পারবে না। এরপরে করা হয়েছে কি, এইখানে ইলেকট্রিক ফিল্ড, বৈদ্যুতিক ক্ষেত্র মধ্য দিয়ে এই রশ্মিটাকে যাইতে দেওয়া হয়েছে। ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এই পাশেরটা মাইনাস ছিল, ধরো এই পাশেরটুকু মাইনাস, আর এইটা হলো প্লাস। এখন দেখা যায় এই যে রশ্মিটা, এটার মধ্যে তিন ধরনের রশ্মি আসলে বেসিক্যালি পাওয়া যায়। এই যে তেজস্ক্রিয় যে বিকিরণটা হচ্ছে, এই স্পেকট্রামটা ভাগ হয়ে তিন ধরনের বিকিরণ সৃষ্টি হচ্ছে। একটা এইদিকে যাইতেছে গা, আর একটা এইদিকে যাচ্ছে গা, আর একটা মাঝামাঝি বরাবর যেমনি আসছিল অমনি আছে, চেঞ্জ হয় না দিক। এই গবেষণাটা থেকে বিজ্ঞানীরা অনেকগুলো জিনিস বুঝতে পারছে। কি কি জিনিস বুঝতে পারছে তোমাদের বলতেছি। একটা হলো এইটা, এই যে এই দিকে যেটা বেঁকে গেল সেটা আসলে মাইনাসের দিকে বেঁকে গেছে, তার মানে ওটা প্লাস চার্জ দ্বারা মানে কি হয়, বিকর্ষণ হয়, আর মাইনাস চার্জ এটাকে টেনে ধরে। এমন একটা রশ্মি, ওইটার নাম বিজ্ঞানীরা দিল আলফা রশ্মি। আর এখানে এটার চার্জ কি হইতে পারে, গেস করে বলো তো, এটার চার্জ কি প্লাস হবে না মাইনাস হবে? প্লাস। এটার চার্জ হবে ধনাত্মক, এতটুকু বোঝা গেল। আর এটা প্লাস আর মাইনাস দ্বারা কোনো ধরনের বিকর্ষণ বা আকর্ষণ ঘটে নাই, এটার নাম হলো গামা রশ্মি। এটা কি হতে পারে, চার্জ নিরপেক্ষ হবে, কোনো চার্জ নেই, নেই লেখা রাখলাম জাস্ট। গামাটা হয় নাই, গামাটা ভুল হইতে করছি, কোনো কারণে উপরে মিলে গেছে। এরপর একটা হলো বিটা রশ্মি, এটা অবশ্যই মাইনাস হবে চার্জ। ওকে, এরপরে এটা এটা এইটা যতখানি বাইকে গেছে আর এটা যতখানি বেঁকে গেছে, বাঁকার পরিমাণ দেখা বোঝা যাচ্ছে কোনটা হালকা হবে কোনটা ভারী হবে। যে জিনিসটা হালকা সেটা অধিক বেঁকে যাবে, যে জিনিসটা ভারী সেটা বাঁকার সম্ভাবনা কম। এতটুকু বোঝা যাচ্ছে কিনা? এই যে হ্যাঁ, বিকিরণটা, বিকিরিত রশ্মিটা আমরা যে পর্দা নিয়েছি সেটা হলো ZnS যুক্ত পর্দা। এই পর্দাটা, এগুলো অবজেক্টিভে আসতে পারে, কোনদিন দরকার হইতে পারে। এখন দেখো এগুলার কিছু বৈশিষ্ট্য, আলফা বিটা গামা রশ্মিতে বের হলো তেজস্ক্রিয় রশ্মি, এগুলা এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আলফা রশ্মি জেনারেলি এর আপেক্ষিক চার্জ হয় +2, আর আপেক্ষিক ভর হয় 4 একক, আর বাকিগুলো একদম হালকা পাতলা। এটা হলো বিটা রশ্মি, আর সেটা গামা রশ্মি। এগুলা সবই আপেক্ষিক বলতেছি, আপেক্ষিক চার্জ
আপেক্ষিক ভর এখন যদি বলি তোমাকে ভেদন ক্ষমতা বা আপেক্ষিক ছেদন ক্ষমতা, সেটা হবে একটা 1 আর একটা অনেক বেশি, যত হালকা ততই বেশি ছেদ করে ঢুকে যেতে পারবে, এটা আরো বেশি, মানে 1000 গুণ করে এটার থেকে এটা বেশি, এটার থেকে এটা 10 গুণ বেশি, এইভাবে করে এটা বাড়তেছে কমতেছে। আচ্ছা, এখন একটু বড় পরিসরে চিন্তা করি জিনিসটাকে। এই আলফা, বিটা আর যে গামা রশ্মি আছে, সেটাকে যদি আমরা একটু সহজভাবে চিন্তা করি তাহলে সেটা এরকম হবে। আলফা রশ্মি যেটা, সেটা আসলে একটা হিলিয়াম নিউক্লিয়াসের ফ্লো, মানে হিলিয়ামের মধ্যে এখানে কি পারমাণবিক সংখ্যা 2, যদি এই দুইটা এটার ভিতর থেকে এই দুইটা ইলেকট্রনিক ছাড়া পসিবল, এই দুইটা ইলেকট্রনিক যদি ছাড়া দেয় সে, তাহলে কি সেইটা আর কোনো পরমাণু রইল না, শুধু পরমাণু নিউক্লিয়াসটা রইল, বলো তো? বকুল আছো তুমি? জি ভাইয়া, নিউক্লিয়াসটা। শুধু নিউক্লিয়াসটা থাকলো, আচ্ছা। দেখা গেছে আলফা রশ্মির মধ্যে যে বৈশিষ্ট্য আছে সেটা হলো হিলিয়াম নিউক্লিয়াসের বৈশিষ্ট্যটাই শুধু থাকে, মানে হিলিয়াম নিউক্লিয়াস জিনিসটা কি হওয়ার কথা, একটা প্লাস চার্জ বিশিষ্ট রশ্মি, যেটার মধ্যে ভর এবং অন্যান্য জিনিস বিবেচনা করলে দেখা যায় যে ওইটা হিলিয়াম নিউক্লিয়াসের সাথেই মিলে যাচ্ছে। তার মানে ক্ষুদ্র হইতে হইতে রশ্মিটার মধ্যে হিলিয়াম নিউক্লিয়াসের যতটুকু অংশ আছে, ইলেকট্রন বাদে সেইটুকু অংশ থাকে, ওই যে ওই ওই জিনিসটাই, ওই পুরো হিলিয়াম নিউক্লিয়াসটাই ওই রশ্মির সাথে ফ্লো করে। তো এখান থেকে যদি আলফা রশ্মি বের হয়ে আসে, তার মানে এখান থেকে হিলিয়াম নিউক্লিয়াসের প্রবাহ করতেছে এই জায়গা থেকে, এটা তোমার বুঝতে হবে। আর এটা চার্জ বলছিলাম আমরা +2 আর কি, +2 বলা উচিত না টু প্লাস বলা উচিত, বলো তো? 2 প্লাস বলা উচিত, বেটার হবে। আচ্ছা, বিটা রশ্মির ক্ষেত্রে এটা হলো ইলেকট্রনের ফ্লো, জাস্ট ইলেকট্রন যেরকম বিহেভ করে সেটাই এই রশ্মির মধ্যে এই বিহেভিয়ারটাই পাওয়া যায়। তার মানে ইলেকট্রনকে লেখার জন্য নরমাল টেকনিক এটা, উপরে 0 দিবা, নিচে -1 দিবা, মানে এটার চার্জ হলো -1। 1 মাইনাস জেনারেলি লেখে না, -1 তে মাইনাস লিখলেই হয়, তারপরে আমরা লিখলাম, আর যাই হোক সমস্যা নাই। এরপর গামা রশ্মি যদি বলি, এটা হলো কোনো নাই, কি বলে, এটা জেনারেলি কি ধরনের জিনিস হয়, এই আলফা তো আমরা বললাম হিলিয়াম নিউক্লিয়াস, ইলেকট্রন আমরা বললাম ইলেকট্রনের ফ্লো হলো বিটা বিটা রশ্মি। আর গামা রশ্মির ক্ষেত্রে যে বিশেষ ব্যাপারটা হলো, এটা হলো তড়িৎচুম্বকীয় বিকিরণ, মানে গামা রশ্মি একদম আলোর বেগেই চলবে, কিন্তু তড়িৎচুম্বকীয় বিকিরণ, এটা তাড়িৎ চুম্বকীয় বিকিরণ বলতে পারো, তড়িৎ চুম্বকীয় বিকিরণ। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হচ্ছে এখানে, ইন্ডাকশন বললাম, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকার আর কি বের হয়ে আসবে, ইন্ডাকশন কথাটা ঠিক হলো না। আচ্ছা, এরপর এটার চার্জ নাই। এখন এই দুইটা তথ্য খুব বেশি কাজে লাগবে আলফা বিটা রশ্মি সম্পর্কে বোঝার জন্য। চলো এগুলা দিয়ে কিছু প্রবলেম দেখি। 19 8 অক্সিজেন এখান থেকে বের হয়ে যাচ্ছে, 19 সরি এখান থেকে বের হয়ে যাচ্ছে কি সেটা বলে দিলে কেন হলো, এখান থেকে কি বের হয়ে যাচ্ছে সেটাই প্রশ্ন, যদি সরি বের হয়ে যাওয়ার পর কি হচ্ছে সেটাই প্রশ্ন।
এইটা হলো বিটা রশ্মি বের হয়ে গেছে। একটা বিটা রে যদি বের হয়ে যায় এখান থেকে, তাহলে কি তৈরি হবে সেটা তোমাকে প্রশ্ন করা হচ্ছে। জেনারেলি তেজস্ক্রিয়তার ফলে তেজস্ক্রিয় রশ্মি আকারে যে ইলেকট্রন প্রোটনের অংশ কমে যায় বা বেড়ে যায়, যেমনি চিন্তা করো, তাতে জেনারেলি যে ঘটনা ঘটছে তেজস্ক্রিয়তার ফলে, এই যে যে পরমাণুটা নিয়ে কাজ করতেছি আমরা, সেটা ডিটোরিয়েট করতেছে, মানে ভেঙে যাচ্ছে বা ক্ষয় হচ্ছে। ও যদি ক্ষয় হয় তাহলে অন্য একটা মৌল হয়ে যাওয়ার চান্স আছে। তো এই রশ্মিটা, এই যে একটা বিটা রশ্মি বের হয়ে গেল, তাতে এই অক্সিজেন কি হয়ে গেল সেটা যদি আমরা বের করতে চাই, সেটার অ্যান্সার খুব সহজ হবে। বকুল বলতে পারবে নাকি? দেখো, -1 আছে, এটার সাথে কি যোগ করলে 8 হবে? প্রশ্নটার উত্তর দাও। x - 1 = 8, x এর মান কত? খুব সহজেই বুঝতে পারছি, 9 হবে। 9 এর সাথে -1 যোগ করে দিলে 8 হয়। আর এই 0 আর 19, তার মানে এটা 19ই হবে। এই 9 আলাপ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা আসলে কে? ফ্লোরিন। তার মানে অক্সিজেন ক্লোরিনে পরিণত হবে। মৌলের মধ্যে এমন ধরনের চেঞ্জ কিন্তু অন্য কোনো ধরনের বিক্রিয়া হয় না। নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে এই বৈশিষ্ট্যটা আছে। নিউক্লিয়াসের মধ্যে যদি চেঞ্জ করি আমরা, তখন এটাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলি। আর তেজস্ক্রিয়তা জেনারেলি একটা স্বতঃস্ফূর্ত ঘটনা। এই কথাটা একটু পরে আমরা বলবো। এই যে তেজস্ক্রিয়তা হয়, এটা আমাদের ঘটাইতে হয় না, এটার উপর আমাদের কোনো কন্ট্রোল নাই। যেটা হয় সেটা হলো এই তেজস্ক্রিয়তাটা নিজে থেকেই ঘটে। এখন তুমি যদি বলো যে তেজস্ক্রিয় ঘটনা ঘটে অক্সিজেন থেকে একটা বিটা রশ্মি বের হয়ে গেছে, তাহলে অক্সিজেন কিসে পরিণত হবে? অ্যান্সার হবে ফ্লোরিনে পরিণত হবে। যদি এখান থেকে জিজ্ঞেস করা হয় যে এখান থেকে যদি একটা বিটা রশ্মি বের হয়ে যায়, তাহলে কি পরিণত হবে? এটার অ্যান্সার হলো এরকম হবে। এটা অনেক বাইরের মৌল, এই কয়টা লিখে দিচ্ছি, এগুলো একটু তোমার মুখস্থ রাখা লাগবে, কারণ তোমাদের পর্যায় সারণীতে পরিচিত মৌল দিয়ে সবসময় যে আসবে এরকম কিছু না। ইউরেনিয়াম মানে তেজস্ক্রিয় পদার্থগুলো একটু পর্যায় সারণীতে দূরে অবস্থান করতেছে, যে 90, 92 এরকম জিনিসপত্র। তার মানে তুমি বুঝতেই পারতেছো, তোমার আসলে একটু এই ধরনের কয়েকটা বিক্রিয়া মাথায় রাখতে হবে, যে এখান থেকে থোরিয়াম হয়, ইউরেনিয়াম হয়, এই জিনিসগুলা সরাসরি লিখে মনে রাখো। এখান থেকে যেটা বের হয়ে গেছে সেটা হলো যে কি, আলফা রশ্মি। আরো একটা বিক্রিয়া দিচ্ছি, এটাও মনে রাখো। তেজস্ক্রিয় বিক্রিয়া হিসেবে তুমি এটা বেসিক্যালি মুখস্থ করতেছো বলতে পারো, কারণ তোমার এই যে 88, 92 এই ধরনের পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের নামও মনে নাই, কিছুই মনে নাই। তো তুমি যেটা প্রথমে করেছি এরকম ভাবে সবগুলা করতে পারবা না। সংখ্যা মিলাইতে পারবা, কিন্তু সংখ্যা নাম কি হবে সেটা তো জানো না। এখন আরেকটু ডেপথে যাব, এই জিনিসটা একটু ডেপথে যাব। ডেপথে যদি যাই, তাহলে তোমাকে যদি বলা হয় 228, 90, টিএইচ, এইটা থেকে 212, 212 আর 83, এইখান থেকে বিআই তৈরি হয়েছে। এখানে কয়টা আলফা এবং বিটা, আলফা বিটার সংখ্যা কত সেটা বের করো। মানে কত মোল কতখানি আলফা কতখানি বিটা, কয়টা আলফা কয়টা বিটা বের হয়ে গেলে তুমি আসলে এটা থেকে এটা পাবা।
এই ধরনের জিনিস সলভ করার জন্য যেটা করব আমরা সেটা হলো এই যে 2 to 8 আর 90 2 to আবারও একই জিনিস লিখলাম 12 আর 21 লিখতেছি বারবার। এইটা যদি আমরা দেই, এরপর যদি ধরে নেই যে আলফা বের হয়ে গেছে এটা বা এক্সটা, আর বিটা বের হয়ে গেছে বিটা, বা তুমি ওয়াইও ধরতে পারো, এক্স ওয়াই দিয়েও লিখতে পারো, এটা তোমার ব্যাপার। তাইলে এখন একটু চিন্তা করা যাক, আলফা যদি এক্সটা এটা বের হয়ে যায় তার মানে কি হিলিয়াম নিউক্লিয়াসে এটা বের হয়ে গেছে। তো হিলিয়াম নিউক্লিয়াস লিখি He2+, আর একটু জায়গা লাগবে আসলে ভালো করে লেখার জন্য, পৌঁছে দিই একসাথে। আমার লাগবে হিলিয়াম নিউক্লিয়াস মানে 4 2 হিলিয়াম 2+। এটা হলো এটা বের হয়ে গেছে আমি ধরলাম, এরপর একটা এটা ধরলাম বিটা বের হয়ে গেছে, এটা কি বিটা রশ্মি বিটা বি পরিমাণ বেড়ে গেছে। এখন যদি আমি এটার এ আর বি এর মানটা বের করতে পারি তাহলে কাজ হয়ে যাবে। এটা করার ওয়েটা কি হবে, 90 ইজ ইকুয়াল টু 83 প্লাস এই দুটা মিলা আসলে 2a আর এটা মিলা হলো -b। এইখানে তাহলে 2a - b ইজ ইকুয়াল টু 90 - 83, একটা সমীকরণ আসলো। হ্যাঁ, এবার উপরের অংশে আসি, 2 to 8 ইজ ইকুয়াল টু হবে 212, আর এটা আছে 4 হবে, 4 দিয়ে গুণ 4a, আর এটা শূন্য আছে বিটা শূন্যটা। এখন যদি আমি আরেকটা সমীকরণ বের করি তাহলে তো আমরা দেখতেই পাচ্ছি আমি এখান থেকে a এর মান পাওয়া যাচ্ছে সরাসরি। আর এই a এর মানটা এখানে বসিয়ে দিলেই আমি b এর মানও পেয়ে যাব। বকুল, তুমি কি বুঝতে পেরেছো কিভাবে কয়টা আলফা কয়টা বিটা বের হয়ে গেছে সেটা বের করতে পারবো আমরা? জি ভাই। ওকে, কিছু ওয়ার্ড লেখো যেগুলো তোমরা বাসায় করবা, আমি পড়াবো না। জেনারেলি এটা হলো ফিউশন, আর ফিশন আগে লেখো, ফিশন। ফিশন মানে হলো বড় একটা জিনিস ভেঙে ছোট ছোট টুকরা হয়ে যাবে। আর এই যে এই ঘটনাটা, এটা হলো একটা চেইন রিঅ্যাকশন। চেইন রিঅ্যাকশনের মানে কি, মানে একটা শুরু হইলে পরেরটা তোমার শক্তি দিতে হবে না, একাই চলতে থাকবে। একবার যদি ঘটে একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা, ওই যে ইয়ের মতো কি যেন, ধরো ওই যে পাশাপাশি 2-3টা বাজি যদি রাখো, বাজি মানে হলো তোমার ওই যে ছোটখাটো বোম আর কি, সেগুলো যদি একটাকে জ্বালিয়ে দাও তাহলে দেখবে একটা থেকে সব ধরে যাচ্ছে এক সিরিয়ালে। সো এটাকে বলা হইতেছে চেইন রিঅ্যাকশন। একটাকে শুরু করে দিলে সব বাকি হাজার হাজার আর শুরু করতে হবে না, একাই চলতে থাকবে, চেইনে চলতে থাকবে, চেইন রিঅ্যাকশন। ফিউশন যদি বলি, ওয়ার্ডটা বানানটা ঠিক করে কিনা জানি না, রস্য আছে আর কি। ফিউশনের মানে হইলো এটা একটা গড়বে, মানে ছোট ছোট এগুলা মিলে বড়টা তৈরি হবে। কিন্তু দুঃখের কথা,
দুনিয়ায় সৃষ্টিশীলতা বা সৃজনশীলতার একটা বিশেষ ধর্ম হইল এটা চেইন রিঅ্যাকশন মানে না। ধ্বংস খুব সহজে করা যায়। তুমি একটা গাছের পাতা টান দিয়ে ছিঁড়ে ফেললা, খুব সহজে ছিঁড়ে যাবে। কিন্তু তুমি এটা লাগাইতে যাও, লাগবে না, সিস্টেমের সাথে ম্যাচ করবে না। ওই পাতা দেখবা তোমার যত বিজ্ঞান জানো সবকিছু প্রয়োগ কইরাও পাতাটারে গাছের মধ্যে সুন্দর করে আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে যেতে তোমার খুব কষ্ট হয়ে যাবে। তো এই যে ভাঙাটা এটা চেইন রিঅ্যাকশন হইলেও এই যে গড়াটা ফিউশন যেটা সেটা চেইন রিঅ্যাকশন নয়। এটা চেইন বিক্রিয়া না। খুব সাবধানে এই কথাটা মনে রাখো, ভাঙা সহজ গড়া কঠিন। আর আরেক ধরনের বিক্রিয়া তুমি পাবা, এগুলা তোমরা পড়লেও অনেক ডিটেলে অনেক কিছু জানতে পারবে। আমি কিন্তু জাস্ট ছোট্ট করে বলে যাচ্ছি যেন তোমরা পড়ো বাসা। আমার এখানে পড়ানোর উদ্দেশ্য তোমার বাসায় বই পড়ার অভ্যাস নষ্ট করে ফেলানো না। তাই যতটুকু জিনিস তোমার বুঝতে কষ্ট হবে ওইটা শুধু আমি হেল্প করতেছি। ট্রান্সমুটেশন। ট্রান্সমুটেশন রিঅ্যাকশনের মূল কথা হলো ইলেকট্রন অথবা প্রোটন অথবা আলফা ইত্যাদি দ্বারা আঘাত করা। সো কোন একটা পরমাণুকে তুমি ইলেকট্রন, তোমার মনে করো এখানে পরমাণুটাকে রাইখে ওইটার মধ্যে ইলেকট্রন দিয়ে ইলেকট্রন গান আকারে শুট করে তুমি ওই পরমাণুটার মধ্যে আঘাত করে ওইটার ভিতরে চেঞ্জ ঘটাচ্ছ, অথবা প্রোটন দ্বারা আঘাত করে চেঞ্জ ঘটাচ্ছ, অথবা আলফা কণা দ্বারা আঘাত করতেছ। এই জিনিসগুলো করে যে পরিবর্তন আনতেছ এটা কিন্তু বিক্রিয়া না, এটা ভিন্ন ধরনের ঘটনা। এটাকে বলা হচ্ছে ট্রান্সমুটেশন। এটাও বিক্রিয়া বলা যাবে কিন্তু সাধারণ বিক্রিয়ার মতো না, এটা ট্রান্সপোর্টেশন রিঅ্যাকশন হবে। তো এই তিনটা জিনিস যদি বোঝো তাহলে অনেক কাজে লাগবে। ফিশন মানে কি, ফিউশন মানে কি, ট্রান্সপোর্টেশন মানে কি, ছোট্ট করে বুঝাইলাম। এর থেকে ছোট করে কখনো বোঝানো যাবে না, কারণ এগুলো প্রত্যেকটাই 2-3 পৃষ্ঠার কথাবার্তা। আরেকটা বিক্রিয়া মানে একটা কথা মনে রাখবা, নিউক্লিয় বিক্রিয়া বা নিউক্লিয়ার বিক্রিয়া যেটা হয়, যেটা নিউক্লিয়াসের চেঞ্জ হয়। জেনারেলি বিক্রিয়ার মধ্যে কিন্তু নিউক্লিয়াসের চেঞ্জ হয় না, বাইরের ইলেকট্রনের সংখ্যা বাড়ে কমে, মৌলগুলা ইলেকট্রন আদান প্রদান করে। ধরো NaCl, এটার মধ্যে Na প্লাস হইছে, Cl মাইনাস হইছে, তাতে নিউক্লিয়াস, এটার ভিতরে যে নিউক্লিয়াস আছে, এটার ভিতরে যে নিউক্লিয়াস আছে এই জায়গার মধ্যে কোনো চেঞ্জ আসে নাই। কিন্তু নিউক্লিয়ার বিক্রিয়ার মানে হলো ওই জিনিসটার মধ্যে চেঞ্জ আনতেছি আমরা। তেজস্ক্রিয়া সম্পর্কে অবজেক্টিভ একটা কথা মনে রাখবা, তেজস অবজেক্টিভ অনেক বেশি আছে। তেজস্ক্রিয়তা একটা স্বতঃস্ফূর্ত ঘটনা। আর নিউক্লিয়ার বিক্রিয়া, নিউক্লিয় বিক্রিয়া যেটা, অনেকে বলবো তোমার নিউক্লিয়ার বিক্রিয়া নিচের কোনটা ভুল, নিউক্লিয়ার বিক্রিয়া একটা স্বতঃস্ফূর্ত ঘটনা, এটা না, কথাটা না হবে, ওইটা হলো ভুল। যদি কেউ বলে নিউক্লিয়ার বিক্রিয়া একা একাই ঘটে তাহলে মিথ্যা কথা বলতেছে। নিউক্লিয়াসের মধ্যে একা একা চেঞ্জ ঘটার কথা না, নিউক্লিয় বিক্রিয়া দ্বারাই ঘটার কথা। কিন্তু নিউক্লিয় বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে ঘটে না, একা একা ঘটে না, এটা ঘটাইতে হয় এই যে এরকম ভাবে বিভিন্ন কিছুতে আঘাত করে করে ওইটার ভিতরে চেঞ্জ আনতে হয়, অথবা ওইটাকে ভেঙে কোনোভাবে অন্য কিছু বানিয়ে ফেললে তখন এই ধরনের ঘটনা ঘটবে। সো আলফা বিটা রশ্মি রিলেটেড কথাবার্তা আমরা বললাম এই অংশে। এখন আমরা সেকেন্ড পার্টে চলে যাব।
আমরা একটা স্লাইড নিয়ে নিই চেঞ্জ করে। সেকেন্ড পার্টে আমাদের ওই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো অলরেডি শেষ হয়ে গেছে, আমরা যেটা পড়তেছিলাম। আমরা এমাগা বক্র লাস্ট পড়ে ফেলছি। তার মানে ওই চ্যাপ্টারের বাকি যা রয়েছে সেই জিনিসগুলো হলো তোমাদের পড়ার জিনিস, এবং ওগুলা যেখানে যেখানে বুঝবা না সেটা আমার সাথে শেয়ার করার ব্যাপার রয়েছে শুধু। এছাড়া আর কোনো কিছু মোটামুটি বাকি নাই বলা যায়। তোমাদের আরেকটা স্ক্রিন শেয়ার করতেছি। দেখো তো বকুল আসছে কিনা। আছে। ওকে, সেকেন্ড পেপারে আমরা কি করতেছিলাম বলো তো আমাকে। তোমার কি বই আছে কাছে পিছে কোথাও? এর পরের চ্যাপ্টারের নাম কি? বকুল তোমার কাছে বই বা কিছু আছে? না ভাইয়া। তুমি কি বাসায় করোনার সময় বই ছাড়া চলে গেছো নাকি? ঘটনা কি? কেমিস্ট্রি সেকেন্ড পেপার নাই যে। নাই মানে কি বই কিনোই নাই এখনো? তোমার কলেজে কি সেকেন্ড পেপার পড়ায় না? কিনছি, ফ্রেন্ড একটাকে দিছি যে, ওর খেলতে গেছে। হ্যাঁ, বুঝলাম না। হ্যালো। বন্ধু বন্ধু একটাকে দিছি যে, ওর খেলতে গেছে যে। ও আচ্ছা, আরেকজনের কাছে বই রেখে আসছো, খারাপ করলো নাই। আচ্ছা, সেকেন্ড পেপারে কি কি চ্যাপ্টার আছে, এটা কি নাম টাম কিছু মনে আছে তোমার? আচ্ছা, আমি বুঝতে পারছি, ঘনমাত্রা রিলেটেড কিছু না কিছু অবশ্যই আছে। ঘনমাত্রা সংক্রান্ত বেসিক ধারণাই আজকে দিয়ে দিই তোমারে। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার স্যাপার, এটা মাথা ঠান্ডা রাখে কাজটা বুঝতে হবে। ঘনমাত্রা, ঘনমাত্রায় ঢোকার আগে আই থিঙ্ক কি পড়ানো যেতে পারে। আচ্ছা, কিছুই পড়ানো যেতে পারে না, ঘনমাত্রার বেসিক কথাবার্তা বলতেই হবে। ঘনমাত্রা আসলে জিনিসটা কি, তোমার হাতে যদি একটা এরকম জুস দেওয়া হয়, এটা খাইলা, এটার মধ্যে খুব মানে টেস্ট লাগলো, এরপরে করলা কি এটার মধ্যে কিছু বেশিখানি পানি ঢেলে দিলা, পানি ঢেলে দিয়ে খাইলা, দেখলা যে না ভালো লাগতেছে না, বেশি জুসের যে টেস্টটা ছিল এটা বেশি একটু কি বলে, একটু কি লাগতেছে, হানি লাগতেছে খাইতে, ওইটার মতো টেস্ট লাগতেছে না, ঘন ছিল না। ওই যে বললা যে ঘন ছিল না, সেটাই হলো ঘনমাত্রার কথা বলতে চাচ্ছ তুমি। মানে এটার মধ্যে এটা যদি তোমার সামথিং কোন একটা কিছুর জুস হয়ে থাকে, যেটা হতে পারে ধরো চিনি, চিনি এটার মধ্যে ধরো যে পরিমাণ আছে, এটার মধ্যে কিন্তু চিনি ওই পরিমাণ একই আছে, কিন্তু এটার মধ্যে পানি বেশি আছে বলে চিনিটা তো ঘন না। তার মানে একটা নির্দিষ্ট আয়তনে বা একটা নির্দিষ্ট পরিমাণের সাপেক্ষে যে পদার্থটার ঘনমাত্রা আমরা জানতে চাচ্ছি, সেই পদার্থটার পরিমাণটাই আসলে ঘনমাত্রা। তো ভর অথবা কোনো, তুমি এখানে ভর বলো, আয়তন বলো, অনেক কিছু বলতে পারো, ওই পদার্থটার পরিমাণ, পদার্থ তার পরিমাণ, এটা হলো ঘনমাত্রা নির্ণয়ের বেসিক কথা বা বেসিক ফর্মুলা। এটা আসলে সমস্ত ঘনমাত্রা বের করার যে প্রসেস আছে সেটার, মনে করো বস বলতে পারো। সো ঘনমাত্রা নির্ণয় করার যেগুলা প্রচলিত মেথড আছে সেগুলোর মধ্যে অনেকগুলাই আছে, পার্সেন্টেজে, তারপরে হলো মোল ভগ্নাংশে, তারপরে মোলারিটি নরমালিটি, এই ধরনের অনেক কিছু আছে। আজকে আপাতত জন্য আমরা মোলারিটি নিয়ে কথা বলবো।
নরমালিটি আর মোলারিটি এই তিনটা নিয়ে কথা বলবো আজকে মনে হচ্ছে, কারণ যতখানি মোলারিটি, মোলারিটি ঘনমাত্রার ইংরেজি হলো কনসেন্ট্রেশন, তো এটাকে সি দ্বারা লেখা হয়, মোলারিটিটাকে সি দ্বারাই সরাসরি লেখা হয়। মোলারিটির সূত্র হইল সি ইকুয়াল টু এন বাই ভি। কথাটা বুঝিয়ে দিচ্ছি। এই ভি হইল দ্রবণের আয়তন লিটারে, আর এই এন হইল দ্রবের মোল সংখ্যা। মোল ইউনিটে হবে। এই মোলারিটি বেসিক্যালি যেটা বোঝাচ্ছে সেটা হলো, যদি এইখান থেকে এই যে গ্লাসটা থেকে, গ্লাসের মধ্যে পুরো দ্রবণটাই আছে, ওই দ্রবণের 1 লিটারকে যদি আলাদা করতাম আমি, তাহলে ওইটার ভিতরে কত মোল ধরো চিনি আছে, যদি চিনি শরবত হয় কত মোল চিনি আছে, সেটা দ্বারা বোঝা যাবে চিনিটা কত ঘন এখানে আছে। হইতে পারে এটা অনেক বড় জায়গার মধ্যে অনেক বড় কিছু আছে, কিন্তু আমরা নিচ্ছি হলো মাত্র 1 লিটার, সেটা নিয়ে পরীক্ষা করে দেখতেছি। তো সব সময় তো 1 লিটার বের করে না আনা সম্ভব হইতে নাও পারে। তো আমরা যদি বলি যে 1 লিটার না, ভি লিটার দ্রবণ নিচ্ছি আমি, সেটার মধ্যে পাওয়া গেছে এন মোল পরিমাণ পদার্থ, তাইলে 1 লিটারে কতখানি আছে এন বাই ভি, এটাই হবে ওই পদার্থটার ঘনমাত্রা ওই পার্টিকুলার দ্রবণটার মধ্যে। এখানে খেয়াল রাখো, দ্রবণ ইজ ইকুয়াল টু দ্রব প্লাস দ্রাবক। দ্রাবক কাকে বলে অপু? দ্রাবক এই পানি যেখানে মিশানো হয়েছে আর কি। দ্রাবক হলো পানি যেখানে, আচ্ছা আমাকে বলো তো, একসাথে যেখানে যে দ্রব মিশানো হয়, আচ্ছা আচ্ছা দ্রব যেখানে যোগ করা হয় সাথে। আচ্ছা দ্রব কারে বলে তাহলে? আচ্ছা আমাকে বলো তো, চিনির শরবতের মধ্যে চিনি দ্রব নাকি পানি দ্রব? চিনি দ্রব। আচ্ছা আমাকে বলো তো, 1 কেজি চিনির মধ্যে 2 ফোঁটা পানি কি? এখন কে দ্রব কে দ্রাবক? এখন পানি দ্রব আর চিনি দ্রাবক। তার মানে দ্রব দ্রাবকের মধ্যে চিনার উপায় হলো দ্রাবকটা পরিমাণে বেশি হয়, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা এই মোলারিটির এই যে সংজ্ঞাটা পড়লাম, এটা দিয়ে ঘনমাত্রা নির্ণয় করা যায়, এটার ইউনিটটা এরকম হয়, মোলার লিখতে হয়। এই ইউনিটটা সম্পর্কে একটু ডিটেইলে আমি যদি কথা বলি, বাংলায় কিছু ওয়ার্ড জেনে রাখো। মোলার বলতে বোঝায় ঘনমাত্রাটা হলো 1 মোলার। সরি, ভালো হলো না এটা। সেমি মোলার মানে কি? পয়েন্ট 5 মোলার। ডেসিমোলার মানে কি? 0.1 মোলার। আর সেন্টিমোলার মানে কি? সেন্টিমোলার মানে হলো সেন্টি মানে 100 দিয়ে ভাগ, তার মানে 0.1
0.01 মোলার। এই জিনিসগুলো অঙ্ক করার সময় অনেক কাজে লাগবে তোমার। দেখো আমরা মোলারিটি দিয়ে যদি কিছু ম্যাথ করি, তোমাকে বলা হইলো এই পাত্রে 80 লিটার পানি আছে। কই গেল মাউস আমার? সাদা কালি নিয়ে গেছিলাম। 80 লিটার পানি আছে, আর এইখানে তোমার বলা হইলো যে এসটিপিতে 30 লিটার HCl আছে। এখন এই দুটাকে যোগ করে দেওয়া হলো। যোগ করার পরে যে পাত্রটা হইলো সেই পাত্রের মধ্যে পানিও আছে, অ্যাসিডও আছে। এইখানে তোমার বের করতে হবে যে অ্যাসিডটার ঘনমাত্রাটা কত আছে, মোলারিটি অফ HCl কত হবে। মোলারিটি বের করার সূত্র C=N/V। n এখানে দেখতে পাচ্ছি না, দ্রবর মোল সংখ্যাটা কত। এসটিপিতে 30 লিটার থাকলে সেটার মোল সংখ্যাটা আসলে কত সেটা আমরা বুঝতেই পারতেছি। 22.414 দিয়ে ভাগ করে দিবা, তাহলে মোল সংখ্যাটা পেয়ে যাবা। আর ভি এটা কিসের ছিল? দ্রবণের ছিল। হ্যাঁ, দ্রবণের ছিল। দ্রবণের ভিটা শুধু 80 কে যোগ করে দিলে হবে না, তাহলে দ্রাবক হইলো। আমার এখানে লেখা আছে খুব স্পষ্ট ভাবে, দ্রবণ এটা। তার মানে 80 প্লাস 30 লিটার, টোটাল 110 লিটার আয়তন। এই দুইটা পেয়ে গেছে। এখন ভি এর জায়গায় ভি, এন এর জায়গায় এন বসিয়ে দিলেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবে, সামথিং মোলার অ্যান্সার আসবে। বুঝতে পেরেছ বকুল? বকুল কোন জায়গায় মিস করেছো বলো। বকুল জি ভাইয়া, সলিউশনের আগ পর্যন্ত। সলিউশনের আগ পর্যন্ত, আচ্ছা। এটা হলো 80 লিটার ছিল, এটা 30 লিটার এসটিপি তে HCl ছিল। দুটাকে মিক্স করে এক পাত্রে রাখা হলে এই পাত্রে HCl এর ঘনমাত্রা, কনসেন্ট্রেশন অফ HCl কত সেটা বের করতে চাচ্ছি। সেটা বের করার জন্য প্রথমে আমাদের মোলারিটি বের করার যে সূত্র সেটা লিখলাম। এরপর n বের করার জন্য আমরা জানি এসটিপি তে 30 লিটার আয়তন হলে ওই যে কোনো আয়তন যদি এসটিপি তে দেওয়া থাকে সেটাকে 22.414 দিয়ে ভাগ করলে মোল নাম্বারটা বের করে ফেলা যায়। তো আমি এই যে দ্রবটা সেটার মোল নাম্বারটা বের করে ফেললাম, এখানে বসিয়ে দিলাম। এরপরে আয়তন যেটা আমার লাগবে, আয়তন কি 80 লিটার বসাইলে হবে? ভাইয়া, আচ্ছা হলো না, বলো তো বকুল। হ্যাঁ বলো। 30 লিটার যেটা আছে সেটা গ্রাম এককে হবে না? 30 লিটার গ্রাম এককে হবে মানে? এন এর মান বাহির করার সময় মোল নাম্বার MOL ইউনিট আসবে, গ্রাম এককে কেমনে আসবে বকুল?
তুমি কি মৌল সংখ্যা বের করার সূত্রগুলো যেটা বারবার প্রতিদিনই লিখি ওটা ভুলে গেছো আবারও? না ভাইয়া গিয়া এই ভর দেওয়া থাকলে সেটাকে ভাগ করতে হয় আণবিক ভর দ্বারা, তারপরে ঘনমাত্রা ইন্টু ভি এন ইন্টু ভি অথবা কণার সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। এইগুলা হলো মৌল বুঝছি সংখ্যা বের ভাইয়া। করার সূত্রগুলা। আমি এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করলাম যেটা তোমাদের অবশ্যই আগে দেখানো হয়েছে, হয় না? জি ভাইয়া। এই সূত্রটা অ্যাপ্লাই করে এই সমস্ত ইউনিট যাই আসবে সবই মোলে আসবে, এটা মোল ইউনিটে আসবে, গ্রাম কেন আসবে? আমাকে একটু বুঝিয়ে বলো তো কোন জায়গাটায় সমস্যা হচ্ছে গোকুল। বুঝছি ভাইয়া। ওকে, এরপরে আয়তন দেখো আমার লাগবে হলো দ্রবের আয়তন লাগবে, দ্রবটা আমি দ্রাবক পাইছি 80, পানিটা 80 ছিল আর 30 ছিল হলো HCl টুকু। এই দুটাকে যদি যোগ করে দিই তাহলে অ্যান্সার আসতেছে কত? 110। এটাই হলো আমার ভি। এখানে বসিয়ে দিলে আমরা একটা অ্যান্সার পেয়ে যাব মোলার ইউনিটে। এম বড় হাতের এম দিতে হবে। বুঝতে পেরেছো এবার সকল? জি ভাইয়া। আচ্ছা, তোমাকে যদি এখন এইরকম একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন করি ম্যাথ টু, এইবারে একই রকম ভাবে এই পাত্রে কিছু একটা আয়তনের কত লিটার আয়তন ছিল এটা আমরা জানি না, H2SO4 ছিল, সেটাকে তোমার এই 80 লিটার পানির সাথে যোগ করে একটা বড় একটা পাত্রের মধ্যে একসাথে রাখা হলো, ঢালা হলো, মিক্স আপ করা হলো। SATP তে এই ঘটনা ঘটতেছিল আর এই পাত্রের মধ্যে দেখা গেল H2SO4 এর একটা সেন্টিমোলার দ্রবণ তৈরি হয়েছে। তোমার কাছে প্রশ্ন কি হবে এটা তো বুঝতেই পারছো, কত লিটার H2SO4 ছিল এখানে। V of H2SO4 is equal to what? আমরা যদি আমাদের ঘনমাত্রার সূত্রটা লিখি C is equal to N by V, সেখানে এই V মানে হলো 80 প্লাস V of H2SO4। অঙ্কটা সমাধান করা যাবে কিনা আদৌ কেনা জানে। আর এই N এর মানে হলো ওই যে V of H2SO4 যেটা আসবে সেটাকে SATP তে যেহেতু আছে তো ওটাকে ওইটা থেকে মোল সংখ্যা বের করার সূত্র হলো 24.789, এত মোল। এই জিনিসটা যদি আমরা এখানে বসাই দিতে চাই, সি আসলে কত বলা আছে? সেন্টিমোলার। সেন্টিমোলার মানে সি এর মান দেওয়াই আছে, সেন্টিমোলার মানে সি এর মান এত মোলার। এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আস্তে আস্তে মনোযোগ দিয়ে বুঝো।
এখন আমরা যদি সমীকরণটা সমাধান করি তাহলে আসলে এটা কয় ঘাত সমীকরণ হইল? এক ঘাতই তো মনে হচ্ছে। হ্যাঁ, তো অনেক সহজেই তাহলে করা যাবে আসলে। আর ভি অফ এইচ টু এস ও ফোর এর একটু শর্টকাটে লিখতে পারলে ভালো হতো। করে দেই একটু শর্টকাট। এখন যদি এই সমীকরণটাকে সমাধান করো তুমি, তাহলে তুমি পেয়ে যাবা ভি অফ এইচ টু এস ও ফোর এর মানটা কত। এটা সমাধান করা খুব কঠিন কিছুই না। আই থিঙ্ক আর করা দেওয়ার দরকার নাই, তাই না বকুল? জি ভাইয়া। তো এখান থেকে ভি অফ এইচ টু এস ও ফোর যা বের হয় বের করবা। এটাই তো আমার অ্যান্সার, লিটারে আসবে। এখন আমরা লাস্ট একটা টপিক শিখবো, সেটা হলো এইখান থেকে যা শিখলাম ওইটা থেকেই ইকুইভ্যালেন্স বিদ্যা। ইকুইভ্যালেন্স কেমনে করে সেটা একটু দেখাচ্ছি। যে কোনো কিছুকে ইকুইভ্যালেন্স করতে গেলে সেটা একটা ভিত্তি থাকতে হয়। মানে তুমি যদি বলো তোমার কলেজের সবাই তোমরা এক, কারণ তোমাদের কলেজের ভিত্তিতে তোমরা একটা গ্রুপ বানাইছো। আবার তুমি বলতে পারো সব ছেলেদের একসাথে মিলে তোমরা বলতে পারো আমি এই দলের মধ্যে পড়ি, আমিও ছেলে তাই ও ছেলে তাই আমরা দুজনে এক। এই যে ভিত্তি, এই ভিত্তির বেসিসে তুমি আসলে দুটা জিনিসকে সমান করতে পারো। ইকুয়ালি ব্যালেন্স করতে গেলে কোনো কিছুকে সবসময় একটা ভিত্তি থাকতে হয়। একটা মা যদি বলে তার দুটা ছেলে আছে, আমি আমার দুটা ছেলেকে সমান পরিমাণ ভালোবাসি আমার ছেলে বলে, সো এই জিনিসগুলো আসলে ওই মার সন্তান বলে ওই ভিত্তিতে এই জিনিসটা সমান হতে পারে, যদিও তাদের বয়স সমান না, কিন্তু ওই যে আদর যত্নের ভিত্তিতে সেই ক্ষেত্রে হইতে পারে যে দুইটা ছেলেকেই সমান বলতেছে তার মা। সো এইরকম ভিত্তি বুঝতে হবে। আমরা এখানে যে ইকুইভ্যালেন্স বিদ্যাটা দেখবো তার ভিত্তি হলো মৌল সংখ্যা n। একটু খেয়াল করে দেখো, c ইকুয়াল টু আমরা শিখলাম n বাই v, তাহলে n ইকুয়াল টু cv। আর একটু ভালো করে যদি বলি তাহলে ঘনমাত্রা ইনটু আয়তন, দ্রবণের আয়তন, এই দুটার গুণফল সব সময় n হয়। আর n জিনিসটা হলো পদার্থের পরিমাণ বোঝাচ্ছে। একটা লেবুর শরবতকে 1 কেজি পানির মধ্যে, মানে লেবুর শরবতকে বললাম কিসের জন্য, লেবু আর হইলো তোমার একটা লেবু আর হইলো ওইটার ভিতরে কিছু চিনি, এটা দিয়ে যদি শরবত বানাও সেটা 1 গ্যালন পানিতে বানাও কি 1 গ্লাস পানিতে বানাও নাকি 1 পুকুর পানিতে বানাও, তাতে কি লেবু আর চিনির পরিমাণ কম বেশি হবে নাকি? পদার্থের পরিমাণ কি চেঞ্জ হয়ে যাবে নাকি? আমি বলতে চাচ্ছি 2 না। কেজি হবে বকুল? না। গুড, তার মানে মোল সংখ্যা চেঞ্জ হবে না, মোল সংখ্যাকে কনস্ট্যান্ট সি হিসেবে ভিত্তি হিসেবে ধরা যায়। সো একটা জায়গায় মনে করো মোল সংখ্যা ছিল মোল নাম্বার না সরি, ঘনমাত্রা ছিল 2 মোলার, ওইখানে পানি ছিল আর সবকিছু মিলে টোটাল আয়তন ছিল 100 লিটার। এখন ওই পাত্রের মধ্যে একটু কি বলে একটু গরম কইরা পাত্র থেকে পানি কিছু বের করে নিছো, তো এখন আছে হলো টোটাল আয়তন মানে দ্রবণটা আছে 80 লিটারের। এইখানে যদি তোমাকে বলা হয় মোল নাম্বারটা কত হবে, তুমি বুঝতেই পারতেছো আয়তন কমে গেছে মানে যে ঘন হয়ে গেছে। ওই যে যদি তোমার আব্বু আম্মু দেখবা বলে জাল দিয়ে নিয়ে আসছি, মানে খাবার জাল দিয়ে নিয়ে আসছে মানে হলো খাবারটারে পুরায় ওটার মধ্যে আয়তনটা কমায় ওটার একটু ঘন করে নিয়ে আসছে, সবটা স্বাদ বেড়ে যাওয়ারই কথা। হ্যাঁ, ঠিক আছে। সো
এই কি ঘনমাত্রাটা 2 থেকে বেড়ে যাবে সেটা বুঝতেছি, কিন্তু এই দুইটার মধ্যে একটা জিনিস কমন আছে, সেটা হলো এখানে পানি উড়িয়ে দেওয়া হয়েছে। এটার ভিতরে যদি ধরো চিনি থাকে, বন্য একটা কিছু থাকে, HCl থাকুক বা চিনি, HCl আবার খাইতে গেলে বিপদে পড়বা। HCl থাকুক বা চিনি থাকুক, যাই থাকুক, সেটার ঘনমাত্রা কিন্তু পরিবর্তন হয়েছে বুঝতেছি, কিন্তু মোল সংখ্যা কিন্তু চেঞ্জ হয় নাই। তার মানে হলো এই ঘনমাত্রা, এইটার ঘনমাত্রা ইনটু আয়তন যদি করো, সেটা সমান হবে এটার ঘনমাত্রা একটু এটার আয়তন। এটা ঘনমাত্রাকে যদি আমি সি বলি, কিন্তু এটার আয়তন যদি 8 হয়, এখান থেকে সি এর মানটা এভাবে বের করে আনা সম্ভব। এই কাজটাকে আমরা ইকুইভ্যালেন্স আকারে লিখি। জেনারেলি আমরা লিখি যে, লেখার কায়দা আছে, একটু ভালো করে শিখে নাও। 2 মোলার 100 লিটার, ধরো এখানে HCl ছিল, সেটা ইকুইভ্যালেন্স টু যদি করি, তাহলে সামথিং একটা কিছু মোলার 80 লিটার HCl হবে। ওই সামথিংটা হবে আসলে কিছুই না, দুইটার গুণফল যেহেতু সেম রাখতে হবে, তাই দুইটাকে গুণ করলে যে রেজাল্ট আসবে সেটাকে 80 দিয়ে ভাগ করে দাও, তাহলে 80 কাটা চলে যাবে, গুণফল সবসময় সেমই থাকবে। কারণ আমি ইকুইভ্যালেন্সটা করতেছি, এটা ইকুইভ্যালেন্স চিহ্ন 3টা দাগ দিয়ে দিতে হয়। ইকুইভ্যালেন্স যেহেতু করতেছি, তার মধ্যে একটা বেস আছে, এটা এই দুটার মধ্যে দুই পাশে যে বেসটা নিচ্ছে সেটা হলো মোল সংখ্যাটা সেম থাকে। তার মানে এইখানে যাই লেখো এখানে যাই লেখো সমস্যা নাই, কিন্তু এটা দুইটার গুণফল আর এই দুইটার গুণফল সবসময় সমান হতে হবে। তো আরেকটা ইকুইভ্যালেন্স চিহ্ন দিয়ে তুমি সরাসরি লিখতে পারবা, সেটা হলো এই যে এখানে কাটাকাটি করে 20 ডিভাইডেড বাই 8 মোলার 80 লিটার HCl লিখতে পারো। আবার ইকুইভ্যালেন্স চিহ্ন দিয়ে তুমি আরেকটা কাজ করতে পারো। ধরো এটাকে কমিয়ে দিলাম, মোল নাম্বারটা কমিয়ে এটা বানিয়ে দিলাম, সরি মোল নাম্বার না, ঘনমাত্রা কমিয়ে 1 মোলার বানিয়ে দিলাম। এটার রেজাল্টটা কি আসবে? এটার রেজাল্ট খুবই সিম্পল, বুঝতেই পারতেছো কি আসবে। দুটার গুণফল সেম আসতে হবে, তার মানে 2 ইন্টু 100 ডিভাইডেড বাই 1 হবে, এত লিটার HCl হবে। সো তুমি এই ইকুইভ্যালেন্স বিদ্যা ব্যবহার করে, এই লেখার টেকনিকটা ব্যবহার করে ঘনমাত্রাকে চেঞ্জ করে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারো, আবার আয়তনকে চেঞ্জ করে বিভিন্ন কিছু বানাইতে পারো। একের পর এক একই লাইনে এইভাবে করে যদি লেখো, তাহলে কেমিস্ট্রিতে তুমি এই কাজটা ওইলা করতে পারবা সরাসরি। এই লাইন থেকে তুমি বলতে পারবা 80 লিটার যদি আয়তনটা হয়ে যায় দ্রবণের, তখন ঘনমাত্রাটা এত হবে। এই লাইন থেকে তুমি বলতে পারো যে ঘনমাত্রা 1 মোলার বানিয়ে ফেলতে হলে এটার মধ্যে আরো 100 লিটার পানি যোগ করে টোটাল আয়তনটাকে 200 লিটার বানাইতে হবে। এই জিনিসটা একটু প্রয়োগ দেখবো আমরা। এইখানে আয়তনটা আছে হলো 300 লিটার, টোটাল দ্রবণের আয়তন মিক্সচারটা আর কি, মিক্সচার যদি বলা যাবে না সবসময়। দেখেন এটা এখান থেকে এখন এটার ঘনমাত্রাটা আছে হলো 3 মোলার। এখন তোমাকে বলা হলো যদি তুমি এই 300 লিটারের মধ্যে আরো 100 লিটার পানি অ্যাড করো, তাহলে ঘনমাত্রা কি হবে? সলিউশনটা লেখার কায়দা হলো 3 মোলার 300 লিটার, ধরো এটা HCl আছে, এটা ইকুইভ্যালেন্স তো দিবা সামথিং সি মোলার আর কি 300 সাথে 100 লিটার পানি যোগ করলে 400 লিটার HCl। এই সি এর মানটা কি হবে সবাই বুঝতেই পারতেছ, 3 ইন্টু 300 ডিভাইডেড বাই 400, এত মোলার করলেই তুমি আসলে দুইটার গুণফল সেম পাবা। তো এই লাইনটা আসলে লেখার দরকার নাই, একবার ইকুইভ্যালেন্স চিহ্ন দিয়া এই লাইনটা নিচের লাইনটা লিখে ফেলতে পারো।
এখন এটা ক্যালকুলেশন করলে 0 0 কাটা 0 0 কাটা এভাবে 9/4 অ্যান্সার আসবে। তো তুমি এটা একটা টাইপের অঙ্ক দেখলা। তারপরে তোমাকে ধরো ম্যাথ 2 যদি বলি, এই পাত্রটার মধ্যে 2 মোলার 20 লিটার H2SO4 আছে। তোমাকে এখন বলা হলো এই পুরো জিনিসটাকে সেমি মোলার বানাইতে, সেমি মোলার বানাতে কি করতে হবে? বকুল আছো তুমি? জি ভাইয়া। একটু করো, অ্যান্সার বলো আমাকে। কত আসছে অ্যান্সার বকুল? কত আসছে অ্যান্সার বকুল? বেসিক্যালি আমরা এটাই বলবো যে 60 লিটার দ্রাবক অ্যাড করতে হবে, কারণ আমাদের টোটাল আয়তনটা হইতে হবে 80 লিটার। তাইলেই এটা সেমি মোলার হয়ে যাবে, ঘনমাত্রাটা কমে 2 থেকে 0.5। সেমি মোলার মানে 0.5 হইতে গেলে আয়তন কত হবে সেটা আমরা বের করলাম 80। আর কি করতে হবে যদি বলে, তাহলে আমরা বলতে পারি যে পানি যদি অ্যাড করতে বলে তাহলে পানি কতখানি অ্যাড করতে হবে? 60 লিটার। কারণ 20 লিটার অলরেডি দ্রবণটা আছে, আরো বেশি অ্যাড করতে হবে, দ্রাবকটা বাড়াইতে হবে। দ্রব বাড়াইলে কিছুই হবে না, দ্রব বাড়ানোর ঘটনা এটা না। দ্রব যদি বাড়াই দাও তাহলে সূত্র অ্যাপ্লাই করে অঙ্ক শেষ করতে পারবো না। ঠিক আছে, আমাদের ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। তোমার কোনো